আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা বিশ্ব কৃষি ব্যবস্থার পুরো মানচিত্রটাই যেন নতুন করে এঁকে দিয়েছে। এটা এমন এক পরিবর্তনের গল্প যা বহু দিনের এক ধারণাকে একেবারে বদলে দিয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বেশি চাল উৎপাদন করে কোন দেশ, বেশিরভাগ মানুষের মাথাতেই বোধহয় একটা উত্তরই আসবে, চীন। আর সেটাই স্বাভাবিক, কারণ এতদিন ধরে তো চীনই এই তালিকার শীর্ষে ছিল। কিন্তু সেই ছবিটা এখন আর আগের মতো নেই। সম্প্রতি আমেরিকান কৃষি বিভাগের একটা রিপোর্ট অনুযায়ী ভারত চীনকে টপকে বিশ্বের ১ নম্বর চাল উৎপাদক দেশ হয়ে গেছে। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, ভারতের কৃষি খাতের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই যে সাফল্য, এটা আসলে একটা দীর্ঘদিনের আক্ষণের বদল। ভারতের এই মাইল ফলক বিশ্ব কৃষিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করল বলা যেতে পারে। এই সাফল্যের বিশালতাটা একবার ভাবুন। সারা পৃথিবীতে যত চাল উৎপাদন হয় তার ২৮%, মানে প্রায় ১/৪ বেশি এখন একাই ভারত উৎপাদন করছে। এর মানে কি দাঁড়ায়? ভারত শুধু নিজের দেশের মানুষের চাহিদা মেটাচ্ছে না, বরং সারা বিশ্বের খাদ্য নিরাপত্তায় একটা বিশাল বড় ভূমিকা পালন করছে। কিন্তু আজকের এই সাফল্যের পেছনের গল্পটা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। কারণ সেই কঠিন সময়টা না জানলে আজকের এই অর্জনকে ঠিকমতো বোঝা যাবে না। চলুন দেখি ভারত ঠিক কতটা পথ পেরিয়ে এখানে এসে পৌঁছেছে। স্বাধীনতার ঠিক পরের সময়টা ভারত তখন লড়ছে ভয়াবহ দুর্ভিক্ষ আর খাদ্য ঘাটতির সঙ্গে। অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই সময়টাকে বলা হতো ভিক্ষার ঝুলি যুগ। কারণ খাবারের জন্য ভারতকে তখন অন্য দেশের সাহায্যের ওপর নির্ভর করতে হতো। ৫০-এর দশকে ভারতের মোট চাল উৎপাদন ছিল মাত্র ২০ মিলিয়ন টন। আজকের উৎপাদনের তুলনায় এটা তো কিচ্ছুই না। দেশের বিশাল জনসংখ্যার জন্য এই পরিমাণ চাল যথেষ্ট ছিল না, আর তাই খাদ্য সংকট ছিল প্রায় রোজকার ঘটনা। আসল সমস্যাটা ছিল একেবারে গোড়ায়, মানে কৃষিতে। ভারতের যে দেশীয় লম্বা জাতের ধান গাছগুলো ছিল সেগুলো খুব একটা ফলন দিত না, আর আধুনিক সার ব্যবহার করলে গাছগুলো লম্বা হয়ে নুয়ে পড়ত। ফলে হেক্টর প্রতি ফলন ছিল খুবই কম, মাত্র ৮০০ কেজির মত। ঠিক এরপরে এলো সেই মুহূর্তটা যা সব কিছু বদলে দিল। ভারতে শুরু হলো সবুজ বিপ্লব, যার মূলে ছিল কিছু যুগান্তকারী বৈজ্ঞানিক উদ্ভাবন। এখান থেকেই ভারতের ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয়। এই বদলটা কয়েকটা ধাপে এসেছিল। প্রথমে তাইওয়ান থেকে এলো এক আধা বামন জাত তাইচুং নেটিভ 1। এরপর আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট তৈরি করল IR8, যা ছিল একটা গেম চেঞ্জার। আর সব শেষে ভারত নিজেই তৈরি করে ফেলল তার নিজস্ব উন্নত জাত জয়া। এই IR8 জাতটাকে এমনি এমনি মিরাকেল রাইস বা অলৌকিক ধান বলা হতো না, কারণ এটা আসার পরেই বিশ্বজুড়ে ধানের ফলন যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। বিশ্ব খাদ্য নিরাপত্তায় এর অবদান ছিল বিশাল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ভারত শুধু বিদেশি প্রযুক্তি নিয়েই বসে থাকেনি, বরং নিজেই নতুন সমাধান তৈরি করতে শুরু করে। জয়া জাতটা ছিল তেমনই একটা নিজস্ব উদ্ভাবন। এই ধান গাছের উচ্চতা কমিয়ে আনা হয়েছিল ১৫০ সেমি থেকে ৯০ সেমিতে, ফলে গাছটা সহজে ভেঙে পড়ত না আর জল ও সার অনেক ভালোভাবে গ্রহণ করতে পারত। তো এই সব কিছুর ফল কি হলো? এই বিপ্লব ভারতকে ভিক্ষার ঝুলি থেকে একেবারে বিশ্বের চালের বাটিতে পরিণত করল। এখন ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। ভারত এখন পৃথিবীর ১৭২টা দেশে চাল রপ্তানি করে। ভাবুন একবার। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে আন্তর্জাতিক খাদ্য সরবরাহে ভারতের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিকটাও কিন্তু অংশীকৃত গুরুত্বপূর্ণ। চাল এখন ভারতের জন্য একটা কৌশলগত পণ্য। দেশের মোট কৃষি রপ্তানি থেকে যে আয় হয় তার প্রায় ২৪% আসে শুধু চাল রপ্তানি করে। টাকার অঙ্কে যা প্রায় ১,০০,০০০ কোটি। আর এই রপ্তানির রাজা হল বাসমতি চাল। এটা এখন ভারতের একটা গ্লোবাল ব্র্যান্ড। এর অসাধারণ সুগন্ধ আর স্বাদের জন্য এর চাহিদাও প্রচুর। আর চাল রপ্তানি থেকে যা আয় হয় তার প্রায় অর্ধেকটাই আসে এই বাসমতি চাল থেকে। উৎপাদনের দিক থেকে তো ভারত এক বিশাল সাফল্য পেয়েছে, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই সাফল্য উদযাপনের পাশাপাশি এখন কিছু নতুন চ্যালেঞ্জের দিকেও তাকাতে হবে। চলুন দেখি ভারতের জন্য সামনে কি অপেক্ষা করছে।
এখানে একটা খুব জরুরি বিষয় খেয়াল করার মতো। ভারত মোট উৎপাদনে বিশ্বে প্রথম হলেও জমির উৎপাদনশীলতার দিক থেকে কিন্তু এখনও চীনের চেয়ে পিছিয়ে। ভারতে যেখানে হেক্টর প্রতি ফলন প্রায় ৪,৩৯০ কেজি, চীনের সেটা ৭,১০০ কেজি। তার মানে উন্নতির সুযোগ এখনও অনেক। শুধু তাই নয়, আরও কিছু বড় চ্যালেঞ্জ আছে। যেমন ধান চাষে প্রচুর জল লাগে, যা জলের সংকট তৈরি করছে। সার এবং অন্যান্য উপকরণের দামও দিন দিন বাড়ছে। আবার অতিরিক্ত সেচের কারণে অনেক জায়গায় জমির মাটি নোনা হয়ে যাচ্ছে। এই শীর্ষস্থান ধরে রাখতে হলে ভারতকে এই সমস্যাগুলোর সমাধান করতেই হবে। তাহলে শেষ প্রশ্নটা এইটাই, ভারত উৎপাদনের সমস্যা সমাধান করে ফেলেছে। এখন কি দেশটি উৎপাদনশীলতা বাড়িয়ে আর পরিবেশগত চ্যালেঞ্জগুলো সামলে এই কৃষি পরাশক্তির তকমাটা ধরে রাখতে পারবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের নতুন উদ্ভাবনের মধ্যেই।